সেবার কলেরার মড়কে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল। সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মেসমশাই থাকতেন। তিনি ছিলেন ডাক্তার। তার মুখে যেভাবে গল্পটা শুনেছিলাম ঠিক যেভাবেই বলছি। তখন শ্রাবণ মাস। সকাল থেকেই সেদিন প্রচণ্ড দুর্যোগ চলছে। সেই দুর্যোগেই সারাদিন রোগী দেখে রাত্রিবেলায় ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি। এমন সময় হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জেলে সাড়া দিলাম। কে? বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না। আবার জিজ্ঞেস করলাম, কে? কে ডাকে? এবার উত্তর এলো, আমি ডাক্তারবাবু, আমি সনাতন। একবার দরজাটা খুলুন ডাক্তারবাবু। সনাতন বাতাসপুরেই থাকে। কালোর স্ত্রী কলেরায় মারা গেছে। কিন্তু এত রাতে সনাতন আবার কেন এসেছে? তবে কি আবার কোনো নতুন কারোর অসুখ হলো? এই অঞ্চলে ডাক্তার বলতে একা আমি। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি। সেই জন্য কারোর বাড়ি যেতে লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছে। অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও তো থাকতে পারছি না। তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা চালাচ্ছি। আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারের বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। কি হলো সনাতন? কার আবার কি হলো? আমার একটি মাত্র ছেলে ডাক্তারবাবু, তারও হয়েছে। যেমন করেই হোক ডাক্তারবাবু, ওকে আপনি বাঁচান। বউটা গেছে, ছেলেটার মুখ দিয়ে কোনো রকমের বুক ধরে বেঁচে আছি ডাক্তারবাবু। ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু, না হলে আমি পাগল হয়ে যাব। আমি সনাতনকে আশ্বাস দিয়েই আমার ডাক্তারের ব্যাগটা ওর হাতে তুলে দিলাম। ব্যাগ নিয়ে সনাতন বলল, আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু, আপনি আসুন। ছেলেটা ঘরে একলা আছে। হ্যাঁ হ্যাঁ যাও, আমি এক্ষুনি যাচ্ছি। সনাতন এগিয়ে গেল। আমি চালাঘর থেকে আমার শীর্ণকায় ঘোড়াকে বের করে আনলাম। তারপর ছাতা মাথায় দিয়ে পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাসপুরেই চললাম। রাত তখন 1:30। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরতই চলছে। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। গুড়গুড় করে মেঘও ডাকছে মাঝে মাঝে। শেওড়া, বাবলা ও খেজুর গাছের গা ঘেঁষে আমি মেঠো পথে ঘোড়ায় চেপেই চলছি। কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো, তাই তো, আরে সনাতন কোথায় গেল? ও তো আমার আগে আগে গেলেও পায়ে হেঁটেই গেছে, কিন্তু আমি তো চলছি ঘোড়ায় চেপে। এতক্ষণে তো ওকে ধরে ফেলার কথা ছিল। যাই হোক, বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে। সেই খালের ধারে এসে থামলাম আমি। এখানেই একটা পিটুলি গাছের গুড়িতে ঘোড়াকে বেঁধে রেখে একটা ঠাঁকো পার করে ওপারে গেলাম। খালের দুপাশে কালকাসুন্দে ও বেড়া কমলির ঝোপ। সাঁকো পেরোতেই শুনতে পেলাম অন্ধকারের ঝোপের ভেতর থেকে কে যেন টুকরে কেঁদে উঠল। ডাক্তারবাবু, ছেলেটা বাঁচবে তো? গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার। শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে এসেছে। এই যে সনাতনের বউ সৌদামিনীর গলা, সেই সৌদামিনী যাকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি, কাল দুপুরে আমার চোখের সামনে যে মারা গেছে। গায়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে, সেই সৌদামিনী
ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কি করে? এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা পেলাম, নইলে হার্ট ফেল করেই ফেলতাম। সনাতন একটা হ্যারিকেন নিয়ে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি বাড়ি আসুন ডাক্তারবাবু, ছেলেটা কেমন করছে? আমি ভীত হয়েই বললাম, কিন্তু সনাতন, একটু আগে তোমার বউয়ের গলায় কে যেন। ওভাবে কান দেবেন না ডাক্তারবাবু, ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে। সারা গাঁ উজাড় হয়ে গেল, মানুষের আত্মাগুলো সব যাবে কোথায়? তাড়াতাড়ি আসুন। আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম। কি জোরে জোরে হাঁটছে সনাতন। তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম না, দেখলাম শুধু হ্যারিকেনটাই মাঠের ওপর দিয়ে ভেসে ভেসে চলছে। আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার নয়। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকের অনুসরণ করলাম। এক সময় আলোটাও মিলিয়ে গেল। আমি তখন সনাতনের ঘরের সামনেই দাঁড়িয়ে আছি। ঘরটা অন্ধকার। ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, সনাতন, সনাতন। কোনো সাড়া নেই। আবার ডাকলাম, সনাতন। আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে গিয়ে এলো। কে? আরে ডাক্তারবাবু নাকি? হ্যাঁ, সনাতন কোথায়? ওর ছেলের অসুখের খবর নিয়ে ডেকে আনলো আমাকে, অথচ ওকেই তো দেখতে পাচ্ছি না। পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে। আমার কথা শুনেই সকলেই অবাক হয়ে গেল। সকলেই বিস্মিত হয়ে বলল, হ্যাঁ, অনাতন আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, আমার ব্যাগটাও তো সে বয়ে আনলো। সে কি? এই তো সন্ধ্যের সময় খালের ধারে রেখে এলাম তাকে। এই প্রচন্ড দুর্যোগে সন্ধ্যেবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা। আপনাকে একবার খবর দেওয়ার সময়ও পেলাম না। তবে ওর ছেলের অসুখের কথা তো জানি না। চলুন তো দেখি। আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্র নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে। আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইন দিলাম, কিন্তু না, আমার এই শেষ চেষ্টাটাও ব্যর্থ হলো। ঘন্টা খানেকের মধ্যেই মারা গেল ছেলেটা। সেই রাত্রিটা ওই গ্রামেই একজনের বাড়িতে কাটালাম আমি। পরের দিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথা স্মরণ করে স্বগ্রামে ফিরে চলে গেলাম কলকাতায়। সেই থেকেই আমি এখানেই প্র্যাকটিস করছি। বাতাসপুরের সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই।